আপনি কি জানেন গুজরাটি সিনেমা ইত্তা কিত্তা এমন একটি গল্প যা আমাদের জীবনের গভীরতায় পৌঁছে দেয়। এটি শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগ। এটি এমন যাত্রা যেখানে বন্ধুত্ব, প্রেম আর জীবনকে নতুনভাবে দেখার এক অসাধারণ অভিজ্ঞতা অপেক্ষা করছে। কিন্তু কেন এই সিনেমাটি গুজরাতে সুপারহিট হলো? কি এমন লুকানো বার্তা আছে এতে যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে মিলিয়ে দেয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ইত্তা কিত্তা সিনেমার সম্পূর্ণ গল্প, তার রহস্য আর সেই অবিশ্বাস্য টুইস্ট যা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত স্ক্রিনের সামনে আটকে রাখবে। গল্পে এমন কিছু মুহূর্ত আছে যা আপনার চোখে জল এনে দেবে, আবার কিছু মুহূর্ত এমন যা আপনাকে গভীরভাবে ভাবাবে। তো বসে পড়ুন আর শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখুন, কারণ এমন গল্প আপনি হয়তো আগে দেখেননি। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিওটি। মুভিটির প্রথমে আমরা দেখতে পাই একজন বয়স্ক মহিলা ঠাকুর পূজা দিচ্ছে। সে তার ছেলে ও পুত্রবধূর জন্য একটি পুত্র সন্তানের প্রার্থনা করছে। হ্যাঁ, এই হলো তার পুত্রবধূ কাভিয়া এবং তার ছেলে নীরব। তাদের দাম্পত্য জীবনে 10 বছর পরেও তারা এখন পর্যন্ত কোনো সন্তান নেয়নি। তারপর আমরা দেখতে পাই নীরবের মা নীরব ও তার পুত্রবধূর কাছে নাতি নাতনির জন্য আবদার করছে। সেদিন রাতে কাভিয়া ও নীরব ওই দাম্পত্য জীবনে যা হয় আর কি, সবার মতো তারাও ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হয়। এরপরে সিনে আমরা দেখি সকালে কাভিয়া তার শাশুড়িকে বলে, আপনি নাতি নাতনির মুখ খুব তাড়াতাড়ি দেখবেন। এটা শুনে তার শাশুড়ি খুব খুশি হয়। এরপর আমরা দেখতে পাই কাভিয়া তার প্রেগনেন্সি টেস্ট করতে ওয়াশরুমে যায় ও তার শাশুড়ি বাইরে রেজাল্ট জানার জন্য অপেক্ষা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি নেগেটিভ দেখায়। এতে সে মন খারাপ করে। কয়েকদিন চেষ্টা করার পরেও কাভিয়া প্রেগনেন্ট হচ্ছিল না। তো এরপর কাভিয়া ও নীরব সিদ্ধান্ত নেয় তারা ডক্টরের কাছে যাবে পরামর্শের জন্য। পরের সিনে আমরা দেখি নীরব ও কাভিয়া ডক্টরের কাছে গেলে ডক্টর জানায় কাভিয়ার বয়স ও হরমোনাল কিছু সমস্যার কারণে সে কোনোদিনও মা হতে পারবে না। ব্যাপারটা খুবই দুঃখজনক। ডক্টর বলে, চিন্তার কোনো কারণ নেই, এখনো কিছুটা সম্ভাবনা আছে, তোমরা চেষ্টা করে যাও। এই কথা শোনার পর কাভিয়া নিজেকে সামলাতে পারে না। তারপর সেখান থেকে উঠে চলে যায়। তারা বাড়ি ফেরার পরে নীরবের মা জিজ্ঞেস করে ডক্টর কি বলল। নীরব বলে তার কিছু হরমোনাল সমস্যা আছে যার কারণে কাভিয়া কোনোদিনও মা হতে পারবে না। এটা শোনার পরে বাড়িতে সবার মধ্যে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এরপর আমরা দেখতে পাই কাভিয়া মন খারাপ করে বসে থাকে। সেখানে দেখে রাস্তায় একজন মা তার সন্তানের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে। নীরব তার মন ভালো করার জন্য বলে খুশবু তাদের একটা পার্টিতে ইনভাইট করেছে। খুশবু হলো নীরব ও কাভিয়ার পরিচিত একটা মেয়ে। কাভিয়া এই অবস্থায় যেতে না চাইলেও নীরব কাভিয়াকে পার্টিতে নিয়ে যায়। খুশবু ডাক্তারি পাশ করার খুশিতে পার্টি দিচ্ছিল। খুশবু যখন তার জীবনের সফলতার গল্প বলছিল, তখন খুশবু তার বাবা মাকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানায় তাকে দত্তক নিয়ে এই পরিবারের একটা অংশ বানানোর জন্য। তখন সেখানে তারা জানতে পারে খুশবুর বাবা মা আসলে সৎ বাবা মা, খুশবু তাদের পালিত মেয়ে। এটা শুনে নীরব ও কাভিয়া ডিসাইড করে তারাও একটি বাচ্চা দত্তক নেবে। যদিও প্রথম দিকে নীরব রাজি হতে চাচ্ছিল না, তারপর কাভিয়া নীরবকে কোনো মতে কনভিন্স করে তারা একটি অনাথ আশ্রমে বাচ্চা দত্তক নেওয়ার জন্য যায়। সেখানে থাকা অনাথ আশ্রমের প্রধানের কাছে গেলে সে জানায় CSRA নামে একটি সরকারি সংস্থা আছে, যেখানে 4 মাসের জন্য কোনো বাচ্চাকে বাসায় নিয়ে লালন পালন করতে হবে। এতে যদি তারা মানিয়ে নিতে পারে তাহলে পারিবারিক আদালতের মাধ্যমে তাদের পার্মানেন্ট গার্ডিয়ান হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। বাসায় ফিরে কাভিয়া তার শাশুড়িকে বলে তারা একটি সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে তার শাশুড়ি বলে, আমি এই বাসায় অন্য কারো সন্তানকে দেখতে চাই না। তখন কাভিয়া বলে, আমরা দুজনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নীরবের মা বলে, সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছো তো আমাকে জানাতে আসলে কেন? সরাসরি বাচ্চাকে বাড়িতে নিয়ে আসলেই পারতে। এরপর কাভিয়া সেখান থেকে রেখে চলে যায়। রাতের সিনে আমরা দেখতে পাই কাভিয়া ল্যাপটপ থেকে কাজ শেষ করে খুশিতে লাফালাফি করছে। নীরব সেটা দেখে কাভিয়াকে জিজ্ঞেস করে কি হয়েছে। কাভিয়া বলে, আমি CSRA এর ফর্ম পূরণ করে ফেলেছি। নীরব বলে, এত তাড়াতাড়ি সবকিছু করাটা কি ঠিক হচ্ছে? মানে নীরব এখনো বুঝে উঠতে পারছে না বাচ্চা দত্তক নেওয়া ঠিক হবে নাকি। কাভিয়া বলে, আমরা যে মেয়েকে দত্তক নেব তাকে রাজকন্যার মতো করে রাখবো, ও যা চাইবে ওকে তাই বানাবো, সবচেয়ে ভালো স্কুলে পড়াবো, আমি তাকে অনেক ভালোবাসবো, আমি পৃথিবীর বেস্ট মা হতে চাই, আরো অনেক কিছু আর কি। তারপরের দিন সকালে কাভিয়া ও নীরব তাদের নতুন সন্তানের জন্য একটি সুন্দর ঘর সাজায়, যে ঘরে বাচ্চাদের পছন্দের সবকিছু রয়েছে। পরে তারা সেই অনাথ আশ্রমে যায়। আশ্রমের প্রধান দায়িত্বে থাকা লোকটি জানায়, আমাকে একটু সময় দাও, আমি দেখি কোন মেয়েটা তোমাদের জন্য সিলেক্ট হয়েছে। তারপর লোকটি বলে, আরে এটা তো খুশি, তুমি সেদিন যে মেয়ের সঙ্গে সময় কাটালে সেই মেয়েটি। কাভিয়াও তখন শুনে খুব খুশি হয়, কারণ সে যে মেয়েকে পছন্দ করেছিল সেই মেয়েটি সিলেক্ট হয়েছে। অনাথ আশ্রমের প্রধান দায়িত্বে থাকা লোকটি খুশিকে ডেকে আনে। তারপর খুশিকে বলে, এরা তোমাকে নিতে এসেছে, তাদের অনেক বড় খেলনার দোকান আছে। এরপর খুশি বলে, তুমি মিথ্যা বলছো। কাভিয়া বলে, তোমার আঙ্কেল সত্য বলছে, আমাদের অনেক বড় খেলনার দোকান আছে। এই বলে নীরবের কাছ থেকে ফোন নিয়ে খুশিকে খেলনার দোকানের ছবি দেখাতে থাকে।
খুশি এতগুলো খেলনার ছবি একসাথে দেখে এক্সাইটেড হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান ধরে। কাভিয়া ও নীরব তো চিন্তায় পড়ে গিয়েছিল হঠাৎ করে খুশির কি হলো এই ভেবে। এরপর আঙ্কেল বলে খুশি এখানকার সেরা অভিনেত্রী। এরপর লোকটি খুশিকে বলে যাও বিধিকে ডেকে আনো। নীরব বলে বিধিকে? সে নীরবকে বলে বিধি তার বড় বোন। নীরব বলে আমরা তো একজনের জন্য আবেদন করেছিলাম, দেখুন আপনার কোথাও হয়তো ভুল হচ্ছে। এটা শোনার পর লোকটি বলে কিন্তু ফর্মে তো তোমরা একসাথে দুইটি মেয়েকে সিলেক্ট করেছো। আসলে কাভিয়া সেদিন রাতে তাড়াহুড়া করে ফর্ম পূরণ করতে গিয়ে একটি জায়গায় দুটি অপশনে সিলেক্ট করেছিল। তখন অনাথ আশ্রমের প্রধান বলে তোমরা চাইলে এই আবেদনটি ক্যান্সেল করে নতুন করে আবেদন করতে পারো। ঠিক সেই মুহূর্তে বিধি আসে। নীরব দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে তার বয়স কত। বিধি বলে 13। নীরব বিধিকে দেখে এই আবেদন ক্যান্সেল করে নতুন করে করতে চাইলে কাভিয়া নীরবকে সাইডে নিয়ে বলে আমার খুশিকে অনেক পছন্দ, ওরা দুইজন, তাই কি হয়েছে, হয়তো ভগবানও এটাই চাইছিল। সে অনেক বোঝানোর পর নীরব রাজি হয়। এরপর লোকটি তাদের বুঝিয়ে বলে খুশি এবং বিধি ওরা অন্যদের থেকে আলাদা, এরা ছোট থেকে অনেক কষ্ট পেয়েছে, এদের একটু ভালোবাসার দরকার। কাভিয়া বলে এই নিয়ে চিন্তা করবেন না। এরপর সবকিছু গুছিয়ে তাদের বাসায় নিয়ে যায়। বাসায় যাওয়ার পর নীরবের মা বিধিকে দেখে বলে এত বড় মেয়েকেও তোরা কি দত্তক নিয়ে এসেছিস? নীরব তার মাকে বোঝায় তুমি আমার পরিস্থিতি বোঝার চেষ্টা করো। নীরবের মা বলে তারা আমার নাতি নাতনি নয়, কখনো হবেও না, দেখে নিস। আর এদিকে কাভিয়া বিধি ও খুশিকে তাদের সেই সুন্দর সাজানো ঘরে নিয়ে যায়। খুশি বলে এই সব কিছুই কি আমার? কাভিয়া বলে হ্যাঁ, সবকিছু তোমার। পরের দিন সকালে বিধি একটি চেয়ারে বসে টিভি দেখতে থাকে। নীরবের মা এসে বলে এই সেরি ওঠ, এটা আমার জায়গা, তুই বসে আছিস কেন? এই কথা শুনে বিধি বলে চেয়ারে তো তোমার নাম লেখা নেই। এখানে নীরব পরিস্থিতি সামলাতে বলে বাচ্চারা চলো আজকে পিৎজা পার্টি দেব, এবং পিৎজা অর্ডার করে। পিৎজা আসার পরে সকলে খেতে বসে। তখন নীরব ও কাভিয়া লক্ষ্য করে বিধির মন খারাপ। বিধি কিছুতেই এদের বাবা মা হিসাবে মেনে নিতে পারছে না। সেজন্য কাভিয়া ও নীরব বিধির সাথে ক্লোজ হওয়ার জন্য একটা গেম খেলার প্ল্যান করে। গেমটিতে একটি চরকি থাকে যেখানে অনেকগুলো চ্যালেঞ্জমূলক কাজ থাকে। চরকিটি ঘোরালে যে লেখাটি তীরে এসে থামবে সেটা করতে হবে। তো খুশি প্রথমে চরকি ঘোরায়। চরকিটি বেস্ট ফ্রেন্ডের ঘরে গিয়ে থামে। এরপর খুশি তার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিছু মজার মজার কথা বলে। এরপরে আসে নীরবের পালা। নীরব চরকিটিকে ঘোরালে আমরা দেখতে পাই চরকিটি থামে ডান্স উইথ ইওর ফেভারিট পার্সনের ঘরে গিয়ে। তারপর বিধি নীরবকে বলে তোমাকে ডান্স করতে হবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। নীরব কাভিয়ার দিকে হাত বাড়ায় ডান্স করার জন্য। কাভিয়া তখন বলে আমি তো তোমার প্রিয় মানুষ নই। এটা শুনে নীরবের তো হাওয়া বেরিয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই নীরব তার মায়ের সাথে কোনো রকম ডান্স করছিল, আর এইসব মজার দৃশ্য বাইরে থেকে কাভিয়া, বিধি ও খুশি দেখছিল, মজা নিচ্ছিল। এবার কাভিয়া চরকি ঘোরালে সেটা বয়ফ্রেন্ডের ঘরে গিয়ে থামে। বিধি তখন বলে তোমার ফার্স্ট বয়ফ্রেন্ডকে? কাভিয়া বলে ধর্মেশ। নীরব তো আবার শক খেয়ে যায়। নীরব বলে কোন ধর্মেশ, কোথাকার ধর্মেশ? কাভিয়া বলে এত কিছু শুনতে হবে না, বিধি এবার তোমার পালা। এরপর বিধি চরকি ঘোরালে সেখানে প্যারেন্টস লেখার উপরে গিয়ে থামে। এটা দেখে বিধির মন খারাপ হয়ে যায় এবং বিধি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে যায়। পরের দিন কাভিয়া বিধি ও খুশিকে স্কুলে ভর্তি করতে নিয়ে গেলে দারোয়ান গাড়ি থামিয়ে বলে ম্যাম আপনি কে, আপনাকে তো কখনো দেখিনি। কাভিয়া যখন বলতে যাবে আমি তাদের মা, তার আগেই বিধি বলে আন্টি। তখন কাভিয়ার মনটা খুব খারাপ হয়ে যায়। মানে কাভিয়া মোটেও প্রস্তুত ছিল না এই কথাটি শোনার জন্য। তারপর খুশি কাভিয়ার দিকে ফিরে আসতেছে। কাভিয়া ভাবে খুশি হয়তো গাড়িতে কিছু ভুলে রেখে গেছে। কাভিয়া বলে কি হয়েছে? তখন খুশি কাভিয়ার গালে চুমু দিয়ে দৌড় দেয়। কাভিয়ার মনটি তখন খুশিতে ভরে যায়। এরপর আমরা দেখতে পাই সবাই মিলে একসাথে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই কাভিয়া খুশিকে স্কুলের জন্য রেডি করছে। তখন নীরব এসে সোফায় তার ফোনটা রেখে বসে এবং সেটা বিধি নিয়ে চালাতে থাকে। কাভিয়া তখন বিধিকে বলে অন্যের ফোন না বলে ধরতে হয় না। কাভিয়া নীরবকে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করে তোমার ফোনে আমার পার্সোনাল ছবি আছে। নীরবের তখন বিষয়টি মাথায় আসে। তারপর নীরব তাড়াহুড়া করে ফোনটি নিয়ে তার দোকানে চলে যায়, কিন্তু বিধি এটাতে মন খারাপ করে। তারপরের সিনে আমরা দেখি কাভিয়া বিধিকে বলে এই নাও তুমি আমার ফোনটা ইউজ করো, কিন্তু বিধি বলে থাক আমি কারো পার্সোনাল ফোন ইউজ করতে চাই না। এই বলে বিধি তার রুমে গিয়ে দরজা লক করে বসে থাকে। আসলে কাভিয়া নীরবকে তার ফোনটি নিয়ে নিতে বলেছে দেখে বিষয়টি বিধির মাইন্ডে লেগে গেছিল। কাভিয়া অনেক ডাকাডাকির পরেও বিধি দরজা খুলছে না। বিষয়টি নীরবকে জানালে নীরব তখন তাড়াতাড়ি করে বাসায় চলে আসে। এরপর নীরব দরজায় নক করে বলে বিধি তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এরপর বিধি দরজা খুলে বাইরে এসে বলে সত্যি এটা আমার জন্য? নীরব তখন বলে হ্যাঁ, এটা তোর পার্সোনাল ফোন। বিধি তো ফোন পেয়ে মহা খুশি। বিধি খুশিকে বলে দেখ আমার নতুন ফোন, আয় আমরা সেলফি তুলি। এটা দেখে নীরবের মা বলে বাবা খুশিকে একটা সত্যিকারের প্লেন এনে দে।
বেচারি খেলনা প্লেন দিয়ে আর কতদিন খেলবে। তখন নীরব বলে, মা আমি জানি তুমি এইসব দেখে খুশি নও, কিন্তু তুমি দেখো ওরা কতটা খুশি, তোমার কানাই কি ওদের খুশি দেখে খুশি হচ্ছে না? এই কথা শুনে নীরবের মাও ইমোশনাল হয়ে যায়। এদিকে বিধির ছোট বোন খুশি, সেও ফোন নিয়ে বায়না ধরে, তারও নাকি নতুন ফোন লাগবে। খুশি তো কারো কথাই মানবে না। পরে খুশিকে ভোলাতে নীরব বলে, তোমার কি প্রয়োজন সেটা বলো, তুমি যেটা চাও তোমাকে সেটাই দেবো। এই সময় খুশি আলমারির উপরে থাকা কানাইয়ের খেলনাটা দেখায়। এটা দেখে নীরবের মা অনেক বিরক্ত হয়, কারণ এই খেলনাটা তিনি দ্বারকা থেকে এনেছে তার কানাইয়ের জন্য। নীরবের মা রেগে গিয়ে বলে, খবরদার, এই খেলনায় কেউ হাত দেবে না। নীরব তার মাকে বুঝিয়ে খেলনাটি নিতে গেলে এক পর্যায়ে তার মা হঠাৎ করে তাকে থাপ্পড় মেরে বসে। এই সিন দেখে সবাই যার যার মতো বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে সবার কাছে একটু আনইজি মনে হয় বিয়ের পর বউ বাচ্চার সামনে এই বয়সে মায়ের হাতে থাপ্পড় খাওয়া বিষয়টা। এরপরের দিন কাবিয়া ব্যস্ত দেখে নীরব বিধি ও খুশিকে স্কুল থেকে আনতে যায়। তারপর নীরব বিধির কাছে গেলে তখন দেখে একটি ছেলে তার কাঁধে হাত দিয়ে বসে আছে। এটা দেখে নীরব খুব রেগে যায় এবং সেই ছেলেগুলোকে বকাঝকা করতে থাকে। এতে আরেকটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় সেখানে, এবং পরে যখন বাসায় এসে কাবিয়াকে জানায়, সে বলে আমাদের এখন পুরনো খেয়াল বাদ দিয়ে নতুন যুগের মা বাবা হতে হবে। এসব ভুল বোঝাবুঝি সমাধানের জন্য নীরব একটা প্ল্যান করে। পরের দিন কাবিয়া যখন বাচ্চাদের নিয়ে স্কুল থেকে ফিরে তখন দেখে নীরব এই স্টাইলে শুয়ে আছে। নীরব বলে, যারা যারা পিকনিকে যেতে চাও চলে আসো, কিন্তু বিধি তখন কিছু না বলে খুশিকে নিয়ে চলে যায়। এটা দেখে নীরব একটু মন খারাপ করে, কিন্তু একটু পরেই বিধি ও খুশি রেডি হয়ে দৌড়াতে দৌড়াতে গাড়িতে গিয়ে বসে। এরপর যাওয়ার পথে খুশি রাস্তায় আইসক্রিমের দোকান দেখলে আইসক্রিম খাওয়ার জন্য বায়না ধরে। কাবিয়া তখন আইসক্রিম আনতে যায়, সাথে নীরবকেও ডাকে। নীরব গাড়ি থেকে বের হওয়ার সময় বিধিকে বলে, খুশির খেয়াল রেখো। এরপর আমরা দেখতে পাই খুশি দুষ্টুমি করতে করতে গাড়িটির হ্যান্ড ব্রেক আনলক করে ফেলে। তারপর গাড়িটি পেছনের দিকে যেতে যেতে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। নীরব ও কাবিয়া দৌড়াতে দৌড়াতে এসে বলে, খুশি তুমি ঠিক আছো? এরপর নীরব দৌড়ে গিয়ে সেই গাড়ির ড্রাইভারকে বলে, সরি ভাই। তখন দু এক কথায় তাদের সাথে ঝগড়া লেগে যায়। তখন কাবিয়া এসে বলে, আরে ভাই, গাড়ি ঠিক করার জন্য টাকা দিয়ে দিচ্ছি তো। তখন লোকটি বলে, টাকার গরম দেখাবেন না, বাচ্চা সামলাতে পারেন না, আবার জন্ম দিয়ে বসে আছেন। বাচ্চা নিয়ে কথা বলতেই কথাটি নীরবের গায়ে লাগে। তখন নীরবের সাথে এক পর্যায়ে লোকটির হাতাহাতি শুরু হয়ে যায়। এরপরে সেখানে উপস্থিত থাকা একজন সার্জন এসে তাদের ঝামেলা থামায়। তারপর নীরব তাকে ক্ষতিপূরণ দিয়ে চলে যায়। বাসায় আসার পর নীরব বিধির সাথে রাগারাগি করে, সারাদিন শুধু ফোন আর ফোন। তুমি কি বুঝতে পারছো আজকে কত বড় একটা দুর্ঘটনা হতে পারতো? ফোন দেখতে দেখতে খুশির দিকে খেয়াল রাখতেই ভুলে গেছো, এতটা কেয়ারলেস। তখন বিধি বলে ওঠে, আমি কেয়ারলেস নাকি তুমি? আমি বলেছিলাম নাকি আমাদের গাড়িতে একা রেখে যেতে? তোমার নিজের ভুল তুমি আমার উপরে চাপিও না। তখন বিধি আরো বলে, এই যে তোমার মা, সে তো সারাদিন আমাদের এই সেরি ওই সেরি এই বলে ডাকে, আমাদের নামটাও ঠিক মতো মনে রাখে না। আর এই যে আন্টি, তার কাছে তো আমরা এতটাই পর যে তোমাদের ফোনটাও আমাদের হাতে নেওয়ার অধিকার নেই। এরপর কাবিয়া বলে, সেদিন ফোনটা নেওয়ার পিছনে একটা কারণ ছিল, সত্যি আমরা তোদের অনেক ভালোবাসি, আমরা তোদের বাবা মা। বিধি বলে, না, তোমরা আমাদের বাবা মা নও, আর কখনো হতেও পারবে না। এটা বলে বিধি সেখান থেকে চলে যায়। নীরবের মা এসব দেখে তাদেরকে বলে, বাবা মা হওয়ার স্বাদ মিটে গেছে না এখন? আমি প্রথমেই বলেছিলাম পর রক্ত কখনো আপন হয় না। কাবিয়া ও নীরব দুজনেই বেলকনিতে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। নীরব বলে, এই মেয়ে দুটি কখনোই আমাদের আপন হবে না, এটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাবার দরকার নেই। তখন কাবিয়া বলে, আমার জন্যই তোমাকে এত কিছু সহ্য করতে হলো। এই বলে কাবিয়া কাঁদতে থাকলে নীরব কাবিয়াকে জড়িয়ে ধরে বলে, আমরা কালকে ওদের অনাথ আশ্রমে ফিরিয়ে দিয়ে আসব। পরের দিন সকালে নীরব তাদেরকে এই কথাটি জানাতে গেলে খুশি তার আগেই বলে ওঠে, আমরা মাঠে খেলতে যাচ্ছি। কাবিয়া তখন খুশিকে বলে, তাড়াতাড়ি ফিরে এসো। একটু পরেই খুশি মাম্মি মাম্মি করে কাঁদতে কাঁদতে কাবিয়াকে ডাকতে থাকে। কাবিয়া বলে, কি হয়েছে খুশি? খুশি তখন কাঁদতে কাঁদতে বলে, আমি আর কখনো বাইরে খেলতে যাব না। বাইরে খেলতে গেলে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করে আর বলে আমাদের নাকি মাম্মি পাপ্পা নেই। তুমি এক্ষুনি চলো আর ওদের গিয়ে বলে দাও তোমরাই আমাদের মাম্মি পাপ্পা। এসব শুনে কাবিয়া ইমোশনাল হয়ে নীরবের দিকে তাকায়। তখন নীরব বলে, হ্যাঁ বাবা, চলো আমরা এক্ষুনি যাব তোমার সাথে, আর ওদেরকে বলবো আমরাই তোমাদের মাম্মি পাপ্পা। আর কখনো যদি কেউ তোমাদের বলে তোমাদের মাম্মি পাপ্পা নেই, তখনই আমি ওদেরকে থাপ্পড় মারবো। আর তুমি কি করবে? খুশি বলে, ঘুষি মারবো। এসব দেখে নীরবের মাও ইমোশনাল হয়ে যায়। নীরব দেখে বিধি দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। বিধির হাতে ক্ষত হয়ে গেছে মারামারি করতে গিয়ে। নীরব বিধিকে কাছে ডেকে নেয়, এরপর স্যাবলুন দিয়ে হাত পরিষ্কার করতে থাকে। তখন বিধি মনে মনে তার বলা কথাগুলো ভাবতে থাকে, তোমরা আমাদের বাবা মা নও, আর কখনো হতেও পারবে না। এসব দেখে নীরবের মা আরো ইমোশনাল হয়ে পড়ে।
এরপরে তারা পরিবার নিয়ে আনন্দের দিন কাটাচ্ছিল। পরের সিনে আমরা দেখি কাবিয়া বিধির রুমে এসে বিধিকে বলে অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল স্কুল যেতে হবে। বিধি বলে কালকে আমরা স্কুলে যাব না। কাবিয়া বলে কিন্তু কেন? তখন বিধি বলে কালকে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে, আর আমরা তো সেখানে পার্টিসিপেট করিনি। কাবিয়া বলে কেন? বিধি বলে এমনি। কাবিয়া তখন বুঝতে পারে কম্পিটিশনে পার্টিসিপেট করতে ফ্যান্সি ড্রেস লাগবে। সকালবেলা দেখি বিধি ও খুশি ঘুমিয়ে আছে। এরপর হঠাৎ করে দরজায় কে যেন নক করে। বিধি খুশিকে বলে দেখ তো কে এসেছে। খুশি তখন ঘুম থেকে উঠে চোখ খুলে সামনে তাকিয়ে বিধিকে বলে দিদি দেখো এটা কি। বিধি উঠে দেখে খুশির জন্য আর তার জন্য দুটো ফ্যান্সি ড্রেস রাখা। এরপরে কাবিয়া ও নীরব তাদের ঘরে ঢুকে বলে সারপ্রাইজ। বিধি এসে ড্রেসটা দেখতে থাকলে কাবিয়া বলে কেমন লেগেছে। বিধি খুশি হয়ে বলে অনেক সুন্দর। এরপর কাবিয়া বিধিকে নিজের সব গহনা দিয়ে মায়ের আদর দিয়ে সাজাতে থাকে। তখন বিধি অশ্রু ভরা নয়নে কাবিয়াকে আয়নায় দেখতে থাকে। বিধিকে দেখে নীরব বলে ম্যাম প্লিজ একটা সেলফি হবে, আমি আপনার বিগ ফ্যান। এরপর সবাই মিলে একসাথে সেলফি তুলতে গেলে বিধির দুই চোখ জলে ভরে যায়। সেলফি তোলা শেষে তারা সবাই স্কুলে চলে যায় আর নীরবের মা দ্বারকা থেকে বাসায় ফিরে আসে। খুশি স্কুল থেকে ফিরে এসে বলে দাদি তুমি চলে এসেছো, এই বলে দাদির দিকে দৌড়ে আসতে থাকে। এটা দেখে নীরবের মায়ের মনটা আবেগে ভরে ওঠে। খুশি তখন দাদিকে জড়িয়ে ধরে বলে দাদি তুমি আমার জন্য কি এনেছো। খুশির মুখে এসব কথা শুনে নীরবের মায়ের হৃদয় ছুঁয়ে যায়, তার চোখে জল চলে আসে। নীরবের মা তখন খুশিকে কাছে এনে কানাইয়ের জন্য দ্বারকা থেকে আনা খেলনাটি তাকে উপহার দেয়। এটা দেখে কাবিয়া ও বিধি অবাক হয়ে গেছে। নীরবের মা খুশির আনন্দের মুহূর্তটা তাকিয়ে দেখছিল। তখন তার চোখে জল চলে আসলে খুশিকে আদর করতে থাকে। বিধি ও কাবিয়াকেও কাছে ডেকে নেয়। তখন আমরা হাসি খুশি একটা পরিবারকে দেখতে পাই। পরের দিন সকালে কাবিয়া তাদেরকে স্কুলে ছেড়ে আসতে যায়। এরপরে বিধি কাবিয়ার সামনে ফিরে আসলে কাবিয়া বলে কিছু রেখে গেছো নাকি। তখন বিধি চুপ করে থাকলে কাবিয়া বলে কিছু বলবা। বিধি মাথা নাড়ায় আর কাবিয়াকে একটা কিস দিয়ে স্কুলে চলে যায়। কাবিয়া তো একদম অবাক হয়ে গেছে। এরপর সে খুশিতে নাচতে থাকে। তারপর তাদের পরিবার সবসময় খুশিতে পরিপূর্ণ হয়ে থাকে। এরপর 4 মাস কেটে গেল। হঠাৎ কোর্ট থেকে নোটিশ আসে, বাবা মা এবং বাচ্চাকে কোর্টে হাজির হতে হবে। এটা দেখে কাবিয়া অনেক খুশি হয় এবং ভাবে আজকে আমরা তাহলে লিগ্যাল গার্ডিয়ান হতে যাচ্ছি। এরপর সবাই খুশি হয়ে নীরব, কাবিয়া, খুশি ও বিধি কোর্টের উদ্দেশ্যে চলে যায়। কোর্টে জজ খুশিকে জিজ্ঞেস করে তুমি কি তাদের সাথে থাকতে চাও। খুশি বলে হ্যাঁ আমি তাদের সাথে থাকতে চাই। এবার জজ বিধিকে জিজ্ঞেস করে বিধি তুমি কি নীরব ও কাবিয়াকে তোমার লিগ্যাল প্যারেন্টস হিসেবে গ্রহণ করেছো। বিধি বলে না। এই কথা শুনে নীরব ও কাবিয়া অনেকটা শক খেয়ে যায়। কাবিয়া বিধিকে বলে এটা তুই কি বলছিস। জজ তখন বলে আপনি বাচ্চাদেরকে ফোর্স করতে পারেন না। জজ বিধিকে জিজ্ঞেস করে কেন, তারা কি তোমাকে ভালো রাখেনি, তারা কি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে। বিধি বলে না, তারা অনেক ভালো এবং তারা আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, তারা আমাদের যথেষ্ট পরিমাণ ভালো এসেছে, কিন্তু আমি তাদের সাথে থাকতে চাই না। এটা শুনে কাবিয়া বলে এখানে হয়তো কোনো ভুল হচ্ছে। কাবিয়া বিধিকে বলতে থাকে আমাদের কোনো ভুল হয়ে থাকলে আমাদের বল, আমরা সংশোধন করে নেব। জজ কোনো কথা না শুনে তখন অনাথ আশ্রমের ম্যানেজারকে তাদের নিয়ে যেতে বলে। খুশি তখন কাঁদতে থাকে। খুশি তার বাবা মাকে ছেড়ে যাবে না। কাবিয়াও এটা দেখে পাগলামি করতে থাকে। এরপর বিধি খুশিকে নিয়ে চলে যায়। চল খুশি, চল খুশি, চল খুশি, খুশি। আচ্ছা বন্ধুরা, বিধি আর খুশি কি তাদের সিদ্ধান্তে টিকে থাকবে, নাকি তাদের জীবনে এমন কিছু ঘটবে যা পুরো গল্পকে একবারে উল্টে দেবে? আপনি কি এই গল্পের শেষ জানতে চান? এই মুভির সবচেয়ে চমকপ্রদ অংশগুলো কিন্তু এখনো বাকি, আর সেই গল্প শুনতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আমাদের পরবর্তী ভিডিওর জন্য। ইত্তা মুভি এক্সপ্লেনেশনের পার্ট 2 নিয়ে আমরা খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তবে মনে রাখবেন আসল গল্প এখনো শুরু হয়নি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারকে সময় দিন, ভালোবাসুন, কারণ তারাই আমাদের জীবনের আসল গল্প।